নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই সল্ট লেকের দিকে নজর রাখতে হচ্ছে। কেন? তার কারণ সেখানে লুটের ঘটনা, ডাকাতির ঘটনা। কিভাবে বাড়িতে ইন্টারনেট সংযোগের নামেই ঢুকে লুট, সল্ট লেকে বৃদ্ধাকে বেহুশ করে লুট। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, কি লুট করলেন এই ডাকাত দল এবং কতজন ছিল, কিভাবে এই ঘটনা ঘটলো? ইন্টারনেট সংযোগের নাম করেই তো তারা এসেছিলেন। একবারে গতকাল কিন্তু ইন্টারনেট সংযোগের নাম করে প্রথমে একেবারে সল্টলেক যে পূর্বাচল আবাসন, সেই পূর্বাচল আবাসনে কিন্তু একেবারে এসে পৌঁছয় এবং যখনই তারা এসে প্রথমে বেল মারে দরজায়, তার পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধা বাড়িতে একাই ছিল এবং তিনি যখন দরজা খোলেন সেই সময় কিন্তু একেবারে লক্ষ্য করা যায় সেখানে কিন্তু ভিতরে প্রবেশ করে তারা এবং প্রবেশ করেই প্রথমে বৃদ্ধাকে ধাক্কা মারে, পরবর্তী ক্ষেত্রে তার গলা টিপে ধরে এবং আরো অপর যে ব্যক্তি ছিল, দুজন এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে এখনো পর্যন্ত, এবং অপর ব্যক্তি কিন্তু একেবারে সেই যুবক এই বৃদ্ধার ডান হাতে কিন্তু ইনজেকশন দিয়ে দেয়। এরপরে জানতে চাইবো, এই যে ইন্টারনেট কানেকশন দেওয়ার নাম করে বাড়িতে এলো, অন্য কারো আসার কথা ছিল? মানে আদৌ কি কারোর আসার কথা ছিল ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য, নাকি হঠাৎই এনারা এসেছিলেন? পুলিশ জানতে পেরেছে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আসার কথা ছিল তাদেরকে এবং সে অনুযায়ী তারা এসেছিল, কিন্তু আসার পরবর্তীতে কিন্তু এই দুই যুবক তারা কিন্তু একেবারে এই বৃদ্ধাকে একেবারে অচৈতন্য করে তার থেকে কিন্তু একেবারে যখন তিনি ইনজেকশন দেওয়া হয় সেই সময় কিন্তু একেবারে সোনার গয়না ছিল তার কাছে, সোনার গয়না লুট করা হয়। প্রায় 3 লক্ষ টাকা, 2,80,000 টাকা কিন্তু লুট করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। এরপরে বৃদ্ধা সংজ্ঞাই হয়ে কিন্তু যখন পড়েছিল সেই সুযোগে কিন্তু তারা পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে লক্ষ্য করা যায় একেবারে অন্য আবাসিক তাদের সন্দেহ হয় বৃদ্ধাকে দেখতে না পেয়ে। তারপরেই বিধাননগর দক্ষিণ থানায় খবর যায়, পুলিশ একেবারে ঘটনাস্থলে পৌঁছয় এবং আসলে কি করে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এইভাবে ইন্টারনেট কানেকশন দেওয়ার নাম করে লুট চালালো, আসলে তারা কি করে? ইতিমধ্যেই একজন যুবক তাকে গ্রেপ্তার করা হয়েছে, নিউ টাউনের বাসিন্দা শুভঙ্কর মুখার্জি, এমনটাই জানতে হয়। ইকোপার্ক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আজকে আদালত থেকে পেশ করা হয়েছে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে যে এই দুই যুবক কিন্তু একেবারে একটি সংস্থার কাজ করতো এবং সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে বলে এমনটা পুলিশ জানতে পারছে। যদিও এক অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তল্লাশি চলছে এবং এই দুই অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু একটি সংস্থায়, অনলাইন সংস্থায় কিন্তু কাজ করে বলে এমনটাই পুলিশ জানতে পেরেছে এবং আজকে 14 দিনের পরে কিন্তু আবেদন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ। অন্যদিকে নদিয়ার ঘটনায় নজর রাখতে হবে, কারণ সেখানে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ। আর কার বিরুদ্ধে এই অভিযোগ? প্রেমিকের বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামের। আর অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল, তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এই নাবালিকার পরিবারের তরফ থেকে কি অভিযোগ, তার মা কি অভিযোগ করছে দেখুন। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটা আমার মেয়ে ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওই ছেলেটার ভালোবাসে না, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। আমার মেয়ের রাত 1টার সময় উঠেছে, এরা গিয়ে ষড়যন্ত্র করে গিয়ে তুলে নিয়ে চলে এসেছে। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটার কাছেই আমি ফোন করেছি, সেই ছেলেটা আমার ঠিকানা বলেনি, উল্টো করে গালাগায় দিয়েছে, কিন্তু ওই ছেলেটা মেরে ফেলে দিয়েছে, বুক খালি করেছে। কত কষ্ট করি আমি মানুষ করেছি, ছোট থেকে আমার স্বামী মারা গেছে, মা মারা গেছে, আমি কষ্ট করি ছেলেটাই মানুষ করেছি, কিন্তু যে মেরেছে কিন্তু তার আমি ফাঁসি চাই। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সমীর সরাসরি রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, তদন্তে কি উঠে আসছে? এই যুবকের তরফ থেকে পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে এবং এমন কি ঘটনা ঘটলো যাতে এই রকম একটা পরিণতি? নাবালিকা প্রেমিকা আর তার প্রেমিক তাকে নিয়ে পালিয়েও গেছিল বলে জানা গিয়েছিল। কি কারণ এরকম একটা ভয়ানক পরিণতি? দেখো সোনিয়া, তোমাকে লাস্ট যেটা আপডেট দিই, কিছুক্ষণ আগে এই মৃতদেহ তোলা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ডিএসপি শিল্পী পাল তিনি জানিয়েছেন যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, তার নিম্ন অঙ্গ কিন্তু নগ্ন অবস্থায় ছিল, অর্থাৎ নিম্ন অঙ্গের কোনো পোশাক ছিল না এবং তার আন্ডারওয়্যারে কিন্তু পাশে উদ্ধার হয়েছে। ফলে এর থেকে ধর্ষণ হতে পারে এরকম একটা আশা কিন্তু করা হচ্ছে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছিল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং মৃতদেহ কবর মাটি চাপা দেওয়া হয়েছিল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত 1টা নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের সারাদিন পরের দিন খোঁজাখুঁজি করে, 2 দিন ধরে খোঁজাখুঁজির পর যখন পাওয়া যায়নি, গতকাল রাতে তারা ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়। এই অভিযুক্ত যুবকের মা কি বলছে দেখি। ও যে মনে মনে কি করেছে আমরা কি করে বলবো, আমরা জানিই নি, ও আমাদের সাথে কিচ্ছু বলে না, বারবার ফোন করতে আমি দেখিনি। আপনার ছেলেকে তো পুলিশ গ্রেফতার করেছে? হ্যাঁ।
আবারও সমীরের কাছে যাব। সমীর, পুলিশের তদন্ত একদিকে চলছে, দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, কিন্তু প্রশ্নটা উঠছে যে এই অভিযুক্তের মা যে বলছে কিছুই জানতেন না, এটা কি সত্যি? মানে এটা কি করে সম্ভব? এত কিছু ঘটেছে, কিছুই জানতেন না, ছেলে পালিয়ে গেল নিয়ে বা মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক, কিছুই জানেন না। দেখো, ছেলেটির মা যে দাবি করছে সেটা সত্যি হতে পারে, সে হয়তো কি জানতো না, অথবা জানলেও চাপা দেওয়ার চেষ্টা করছে, এমনটাও হতে পারে। তবে তাদের মধ্যে কিন্তু বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল এবং মেয়েটির বাড়ি থেকে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু মেয়েটি সেখানে বিয়েতে অমত ছিল বা আপত্তি ছিল। মেয়েটি এই ছেলেটিকে বিয়ে করতে রাজি হতে চাইছিল, কিন্তু পুলিশ সূত্রে জানতে পেরেছে এই ছেলেটি কিন্তু এই মেয়েটিকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, যদিও তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু এই মেয়েটি বারবার চাপ সৃষ্টি করছিল ছেলেটিকে বিয়ে করার জন্য। সম্ভবত এই কারণে তরফ থেকে কি বলা হচ্ছে দেখি। কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, যে প্রাইম অ্যাকিউজড আছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হয়েছিল বডি ছিল, সেটা আমরা রিকভারি করলাম। তবে আমরা পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব, সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিই। আমরা টোটাল 7 দিনের পিসি চেয়েছি, এখনও আছে আন্ডার প্রসেস। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। গঙ্গার কলাপোলের দিকে নজর রাখতে হবে এবার, কারণ সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের, মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলা হয় বাসিন্দাদের, নড়াচড়া যাতে করতে না পারেন সেই জন্য বাড়ির পুরুষদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও, চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরেও আটকে দেয় ডাকাত দল। 7-8 জন এসেছে, এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখি, এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি, আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার 2 জনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে, করে এবার হাতে সোনার আসতো কানের মানে ছিল খুলে নিয়েছে, আর বলছে ইয়ে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, উপরে গেল নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ইয়ে ওই যে হনুমান টুপি চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো, বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল, মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে, শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা, আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো, ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি, প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। গোটা ঘটনায় ফিল্মি কায়দায় এই ডাকাতের ছক এবং দেগঙ্গার কলাপোলের এই ঘটনার পর যখন এক মহিলা লুটপাটের সময় অসুস্থ হয়ে পড়েন, তখন ডাকাত দল তাকে জল খাওয়ায়। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন।
আর এদিকে ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এ নিয়ে আবারও সরব হলেন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। অগস্টে তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসা জড়ান অখিলগিরি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফের একবার তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো, পঙ্কজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে এই যে তাজপুরের যে পূর্ব জলদা এলাকায় যেখানে বন দপ্তরের জায়গা, সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ করছে, দোকানের অবৈধ নির্মাণ হচ্ছে এমনটাই দাবি করছে বন দপ্তরের কর্মীরা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন এবং এসডিও এবং যেখানে পুলিশ প্রশাসনকে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা, তা সত্ত্বেও কোনো বাধা তারা অতিক্রম না করে তারা অবৈধভাবে কিন্তু দোকান তৈরি করে যাচ্ছে। যেক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা তারা বারবার বাধা দিচ্ছে, তারা কিন্তু কোনো কথাই শুনছে না। এক্ষেত্রে মন্ত্রী অখিলগিরি, তুমি জানো, যেখানে গত অগাস্টে যেখানে অখিলগিরি এই মন্তব্যে বিতর্কে জড়ায় রেঞ্জার মহিলা ম্যাডামের সঙ্গে, তার ক্ষেত্রে কিন্তু তাকে মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছে। তারপরেও আবারও সেই পুনরায় সেই আবার অবৈধ দোকান নির্মাণকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতের এই পূর্ব জলদা এলাকায়। রুমেলা, পেট্রোলিংয়ে আমরা এই বেড়াখানা তাজপুরে এসেছিলাম। সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই, তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে করছে। মিথ্যা কথা বলছে। ওটা বন দপ্তরে নয়, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। অগস্ট মাসে এর আগেও একবার এই নিয়ে বিতর্কে জড়ান অখিলগিরি। তাকে খোয়াতে হয় পদ এবং বনকর্মী এক বন দপ্তরের আধিকারিক, মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান। সেই ছবি আরো একবার আপনাদের সামনে নিবেদন করছে। ভিতর থেকে সারায় হাঁটু, পিঠ, কোমরের সব রকমের ব্যথা। সঙ্গে রাখুন পেন রিলিফ জেল উইনার। ইছাপুরের রাইফেল ফ্যাক্টরির পাশে খুন পার্কে। বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে প্রাণ গেল যুবকের। পার্কে আড্ডা দেওয়ার সময় ডিফেন্স সিকিউরিটি কর্মীদের মারধরে মৃত্যুর অভিযোগ। নোয়াপাড়া থানায় নালিশ, পরিবারের হাসপাতালে ভর্তি নিহতের দুই বন্ধুও। নদিয়ার ভীমপুরে হারহিম হত্যা, কিশোরীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার থেকে নিখোঁজের পর থানায় নালিশ পরিবারের। গ্রেপ্তার পাশের গ্রামের যুবক। জেলায় নারায়ণপুরে দেহ পোতার কথা স্বীকার ধৃতের, তারপরই এলাকা ঘিরল পুলিশ। হেডলাইন্স নাও নিবেদন করলো গ্যাস অম্বল বদহজম ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। আর এবার নজর রাখতে হচ্ছে গুপ্তিপাড়ার মর্মান্তিক ঘটনার দিকে। একরত্তি 5 বছরের শিশু, তার রহস্য মৃত্যু। বাড়িতেই তার দেহ পাওয়া গেল, কিন্তু সে নিখোঁজ ছিল। পরিবারের দাবি, শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না বছর 5-এর স্বর্ণাভ সাহার। কিন্তু তারপর কি হলো যে বাড়ির মধ্যেই তার দেহ পাওয়া গেল? রনক রয়েছে আমার সঙ্গে। রনক, লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে? তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? এবং একই খোঁজাখুঁজি করা হচ্ছিল, এই শিশুকে পাওয়া যাচ্ছিল না, তারপর বাড়ি থেকেই তাকে পাওয়া গেল। একেবারে দেখো, তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে শিশুর ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠি, তাদের 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কারণ যে বিষয়টি একটা সামনে আসছে, যারা পরিবার পরিজনরা রয়েছেন তারা কিন্তু বলছেন কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে তাদের একটা ঝামেলা চলছিল। তাদের কোনো এর পিছনে যোগ রয়েছে কিনা এই বিষয়ে সুনিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। গতকাল ঠিক সকাল 8:30 নাগাদ এখানেই কিন্তু সেই শিশু, তিনি খেলা করছিলেন, তার মায়ের যেটা দাবি, এবং সেখান থেকে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যায়। তারপরেই কিন্তু পুলিশ এখানে এসে উপস্থিত হয়। শুধু তাই নয়,
ড্রোনের মাধ্যমে এবং সিফার ডগ এসে একেবারে চিরুনি তল্লাশি চালানো হয়, সেই সময় কিন্তু কোনো জায়গা থেকে সেই শিশুকে দেখা যায়নি বা স্থানীয়রাও কিন্তু তাকে দেখতে পায়নি বলেই বলা হয়। সারা রাত এখানে পুলিশ পোস্টিং থাকে, পুলিশের তরফ থেকে কিন্তু এখানে চিরুনি তল্লাশি করা হয়। ঠিক আজ ভোর 5টার সময় এই শিশুর যিনি ঠাকুরদা তিনি এই শৌচাগারে নাকি আসেন এবং ঠিক সেখানেই তার দেহ উদ্ধার হয়। এখানে একটা সন্দেহ জাগছে যে গতকাল থেকে প্রায় 12 ঘন্টা তল্লাশি করার পরও যেখানে পুলিশ কোনো মতেই তাকে দেখতে পেল না এবং পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু সারা রাত এখানে ছিলেন। ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিক তিনি বারংবার এই শৌচাগারে কিন্তু তল্লাশি চালিয়েছিলেন, কিন্তু কোনো রকম ভাবেই কিছু তিনি দেখতে পাননি। হঠাৎ আজ সকালবেলায় তার দেহ এখান থেকে উদ্ধার হলো। তৎক্ষণাৎ পুলিশ এখানে আসে এবং ইতিমধ্যে সেই দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। কিভাবে এই দেহ উদ্ধার হলো এবং এর পেছনে যেটা প্রাথমিক পুলিশের অনুমান উঠে আসছে যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুকে, তার জেরেই কিন্তু পরিবারের এই 3 সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটা যে সন্দেহের বিষয় সামনে আসছিল যে বিষয়টা একটু সঙ্গে থাকো, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কি বলা হচ্ছে দেখি। হয়তো কেউ ইশারা করেছে বা কেউ ডেকেছে, যে ছেলে খালি পায়ে হাঁটে না, ঘরে জুতো বাইরে জুতো, সেই ছেলে খালি পায়ে দৌড় দিয়েছে। কোন দিকে গেছে এখন সঠিক বলতে পারছি না আমরা। বেলা 5টা থেকে 5:30টার মধ্যে বাথরুমে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে, সেটা আমরা দেখিনি কে ফেলেছে। আমরা এখন দাদু ঠাকমা আর জেম্মার বিরুদ্ধে আছি। এরা মানুষ ভালো না, আমার দিদিকে খুব টর্চার করতো ওরা 3 জন। এবার ওরা খুব তর্কে ছিল, ওর প্রতিশোধ ওই বাচ্চাকে দিয়ে নেবো আমরা। এই ফকির বাড়ি তান্ত্রিক বাড়ি যায় এটা আমরা জানি, এরা যায় একটু কিছু হলেই যায় এটা জানি, কিন্তু এইটা যে করবে এটা আমরা ভাবতে পারিনি। ওরা গিয়েছিল কি জানি সেটা বলতে পারো না, কিন্তু কানা ঘোষাকে শুনেছি যে গিয়েছিল। কোথায় বলো ব্যান্ডেল না দিদি। আবারও রনকের কাছেই যাব। রনক, অশান্তির কথা পরিবারের তরফ থেকে যে অভিযোগ উঠে আসছে এই মৃত শিশুর আত্মীয়র তরফ থেকে, সেটা তো আমরা শুনলাম, কিন্তু তুমি যেমনটা বলছিলে যে এই যে যখন চিরুনি তল্লাশি করে, ড্রোন উড়িয়ে তল্লাশি, স্নিফার ডগ নিয়ে তল্লাশি, তখন সেই শৌচাগারেও একাধিকবার তল্লাশি চালানো হয়, সেখানে পাওয়া যায়নি। আর তারপর সকালে দেহ পাওয়া যায় এই শিশুর। এই যে গোটা এলাকাটা, এই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই? দেখো এখনো পর্যন্ত ঠিক একটা ঘিঞ্জি এলাকায় এই শিশুটির বাড়ি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু মোড়ের মাথায় যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে বা অঞ্চলের যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার ফুটেজও কিন্তু পুলিশের মধ্যে খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং তোমাকে জানাবো এখানকার যে স্থানীয় বিধায়ক তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে, আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে একটা ঘটনা, এখন মর্মান্তিক একটা ঘটনা, গতকাল এরম ভাবে চিরুনি তল্লাশি করালো, তারপরেও দেহ মিলল না, সকালে হঠাৎ করে চলে দেহ দেখা মিলল, কি বলবেন? এখন পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তে কি বেরোয় সেটার উপরে আমরা অপেক্ষা করে আছি। বিষয়টা তন্ত্রযোগের ব্যাপার সামনে আসছে। কিছু 7 বছর আগে এরকম একটা ঘটনা ঠিক বিপরীত পাড়াতেও ঘটেছিল, মারা গেছিল, তাকে পরবর্তীকালে গ্রেফতার করে। তন্ত্রযোগের একটা বিষয় সামনে আছে, এটা কি বলবেন? সবটাই তো সন্দেহ, এখনো তো কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। সেটা তো এখন পুলিশই তদন্ত চলছে, তদন্ত পরেই প্রমাণ হবে কি হয়েছে না হয়েছে। একদমই রনক, অবশ্যই আমাদের নজর থাকবে পুলিশি তদন্তে কি উঠে আসে। বেশ, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে দেখি। থ্রুআউট দিস প্রসেস 3 জনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্টারোগেশন চলছে। শম্ভুনাথ সাহা, ছাইমা রানী সাহা এবং টুম্পা মজুমদার সাহা, যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে। কি অনুমান করা হচ্ছে বা কি বলা এখন মুশকিল আছে, বাট ডেফিনেটলি যখন ওখানে পাওয়া গেছে এভরিথিং উই হ্যাভ ফাউন্ড সামথিং। তো কি আছে কি না ওটা আমাদের পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে ইনভেস্টিগেশনে আমরা বের করব। অন্যদিকে এবার ইছাপুরের ঘটনা, কারণ সেখানে বন্ধুর মেয়ের জন্মদিনে যাওয়া আর তারপরেই খুন হয়ে যাওয়ার মতো অভিযোগ। ডিফেন্স সিকিউরিটি কর্মীদের মারেই নাকি মৃত্যু হয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে। যুবক খুনের ঘটনা। অরুণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অরুণ, লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে, তদন্তে কি উঠে আসছে? কারণ এই যে ডিফেন্স সিকিউরিটি কর্মীদের মারে মৃত্যু হয়ে গেল, এ তো গুরুতর অভিযোগ। একদমই তাই। দেখো, রাত্রিবেলায় তারা বন্ধুর বাড়িতে গেছিল তার মেয়ের জন্মদিনে, কিন্তু সেখান থেকে তাদের বাড়ি ফেরা হলো না। প্রত্যেককে পুলিশ, ওই ডিফেন্স সিকিউরিটি সার্ভিসের কর্মীরা এতটাই বেধড়ক মারধর করে এবং 3 জনকে তারা আটক করে। বাকি 3 জনকে কিন্তু তারা এত প্রহার করে, একজনের সেখানে মৃত্যু হয়, এই কিষাণেও মৃত্যু হয়। বাকি 2 জনকে কিন্তু চিকিৎসা চলছে। এই ডিফেন্স সিকিউরিটি সিস্টেমে তাদের বক্তব্য হচ্ছে, পরিবারের দাবি হচ্ছে পাশেই ছিল থানা, নোয়াপাড়া থানা, সেই থানায় কেন তারা পোস্টিং দিয়ে দিল না বা থানাকে কেন জানালো না, কেন তারা নিজেরাই আইন হাতে তুলে নিল, এই নিয়ে কিন্তু পরিবার প্রশ্ন করেছে। এই কিষাণুর বাবাও কিন্তু একসময় রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন,
তিনি তার সেখান থেকে রিটায়ারমেন্টের পর নিজে বাড়ি করে বাইরে চলে আসেন। সেই সূত্র ধরে ছেলে হয়ে ভিতরে গেছিল। এইভাবে মারাতে কিন্তু তিনিও ভীষণ মনক্ষুণ্ণ এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ক্ষেত্রে ডিফেন্স থেকে তাদের পরিবারকে জানানো হয়েছে যে তাদের বিভাগীয় তদন্ত হবে এবং তারপর তারা জানতে পারবেন কি ঘটনা ঘটেছিল, সেটা পরে পরিষ্কার হবে। বেশ, রাইফেল ফ্যাক্টরি অপোজিটে ওরা দাঁড়িয়ে গল্প করছিল, সেই সময় ডিএসসি এসে ভেতর লাঠিপেটা করেছে। তাতে 3 জনকে তো নিয়ে চলে গেছে, ও ভেতরে থানার মতো আছে, জেলখানার মতো, ওইখানে ডিএসসিরা নিয়ে গেছে। আর 3 জনকে এমন মার মেরেছে, তার ভেতর একজন আমার ছেলে ডেথ, স্পট ডেথ হয়ে যাওয়ার পর ওরা নিয়ে হাসপাতালে এসছে। ওরাই ডিএসসিরাই কী করে এরমভাবে মারলো, মেরে হাত পা ভেঙে দিত, আলাদা ব্যাপার, মেরে দিলে পুরো। জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা 7-8 জন মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারছিল বাইরে। এবার পার্কের ডিএসসি ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ডিএসসি রেড করেছে। রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে। 2 জন সিরিয়াস ইনজিওর্ড, আর আমার ভাই তো নেই। আর অবশ্যই এর বিচার চাই। সংরক্ষিত এলাকাতে আমার ভাই মারা হয়ে যাচ্ছে। ও কি করতে, ওকে চুরি করতে ঢুকেছে, যে আপনাদের টাকা পয়সা চুরি করতে, তার জন্য মেরে ফেলছে। যারা মেরেছে আমি তার বিচার চাই। আপনার মেয়েটা এত ছোট, এইভাবে কেন মারলো? পুলিশ আছে, ওরে আটকে রাখো, পুলিশে থানায় দিয়ে দাও, তাই বলে এরকম মেরে ফেলবে? ট্যাব জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার দম্পতি সহ 3। শিলিগুড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনজেপি থেকে 1 জনকে গ্রেপ্তার। বিধাননগর সাইবার পুলিশের আরো ডিটেল এ বিষয়ে পার্থ জানাতে পারবে। পার্থ, দেখো, ট্যাব দুর্নীতিতে কিন্তু আবারও নতুন করে গ্রেপ্তারের সংখ্যা বাড়লো শিলিগুড়িতে এবং গতকাল থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ তদন্তের তল্লাশি চালিয়ে তারা শিলিগুড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। এনজিপি থানা এলাকার অন্তর্গত নোকাঘাট এলাকা থেকে 1 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার অ্যাকাউন্টে মাস কয়েক আগেই কিন্তু ট্যাবের টাকা ঢুকেছিল বলে পুলিশের কাছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। তাই সেই প্রেক্ষিতে তাকে এনজিপি থানা পুলিশের সহযোগিতা তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে মাটিকা থানা পুলিশের সঙ্গে নিয়ে মাটিকা লেলিং কলোনি সেখানে 1 দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে কিন্তু তাদের অ্যাকাউন্টে মাস 2 আগে ট্যাবের টাকা ঢুকেছিল এবং ধৃতদের আজ ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জেরা করে এই চক্রে আর কে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বেশ, মেটেলি চা বাগান এলাকায় সামসিং মেটেলি রাজ্য সড়কে দুর্ঘটনা। কিভাবে এই দুর্ঘটনা? বাস ও ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ, আর সেই সংঘর্ষের ঘটনায় 10 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 10 জন আহত এই ঘটনায়। জানা যাচ্ছে শাকসবজি নিয়ে মালবাহী গাড়িতে চেপেই মেটেলির দিকে যাচ্ছিলেন কয়েকজন সবজি ব্যবসায়ী, আর তখনই এই দুর্ঘটনা, বাসের সঙ্গে ধাক্কা। ঘটনায় আহত হয়েছেন ছোট গাড়ির চালক সহ 10। আহতদের পাঠানো হয়েছে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। রঞ্জিতা